ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে, এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি তিন চারটা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচণ্ডভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওকে হাসিনা বলে আদর করে, যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারিনি, সুযোগ পাইলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনার প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সাওয়ালাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোনো সরকারই ট্যাকেল দিতে পারবে না। শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিকভাবে এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসছে, এখন ভারতের সাথে লেগে বসছে। ওইদিকে ভারত বলতেছে কাঁটাতার দিবে, এদিকে তিনটা চোরাচালানকারী, যারা চোরাচালান করে, এরকম তিনজন মারা গেছে। এগুলো নিয়ে তারা, হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা যায় মার, মাইরা দে। কাঁটাতারের বেড়া কেন দিবে, তো কাঁটাতারের বেড়া দিবে, তোরা দরকার তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দে 50 ফিট উঁচা। তো এইটা হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে। ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজঘট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার, আইন, এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যেই সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন যে 4500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেওয়া হয়নি। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করে নাই কখনো, মানে এমন নিরীহ নিরীহ আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, হেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজনা চলছে। জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে দুই একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের, এই, আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের একটা এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল। মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আবার এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ টিমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভেতরে। নূর খান এয়ারবেসের মধ্যে ইরাকের, ইরানের বিমান রাখা। তো এগুলো পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, এদের লোক বর্ডার নাই, তো এগুলো নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে। আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণই চাইতেছে যে শেখ হাসিনা আসুক। আর এইটা আগামী 1, 1.5, 2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকাওয়ালা বা বলতে পারে যে হ্যাঁ আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিলেন। এবারও শেখ হাসিনা আবার
এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের, মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবে যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না, বাধ্য করবো বলতে আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে। আর সেটা নেত্রীও জানেন। এবং সেটা আপনারা এই যে আমি যে 3টা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে। চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা হচ্ছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, 2-1টা চা খাইতে খাইতে, 2-1জনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনিগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে আগেই ভালো ছিল। এর ভিতরে একটু সাবধান থাকতে হবে যে কিছু কিছু ইউটিউবার আবার শুরু করছে কি জানেন, ইউটিউবার না শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন, ওরা কি বলে যে এই ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনূসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না। তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনূসে দিয়ে কিছু হচ্ছে না এটাতে ইউনূসে সরাই না। ডিপ স্টেট আমেরিকা ইউনূসে দিয়ে যা যা পাওয়ার, যা যা করার সব করাই নিছে অলরেডি। দেশ বিরোধী চুক্তি থেকে শুরু করে সব করাই নিয়ে ইউনূসে নিয়ে গেছে। এটা হচ্ছে এখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি স্ট্যাটাস কিছুই করতে পারেনি, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি। এটা হচ্ছে ইউনূস ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভেতর আসবে, তার মানে ডিসেম্বরের ভিতরে আসবে। এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাস, 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভেতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে। এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন লাঠি বৈঠা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে, মানুষ ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে শেখ হাসিনাকে রিসিভ করতে। এটাই হবে। কি বুঝলেন? শাসক আপনারা কি বুঝছেন? আওয়ামী লীগকে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আর এই ইঞ্জিনিয়ার মোশাররফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম সংগঠক, একটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার, এবং আজীবন পরিচ্ছন্ন রাজনীতি করেছেন তিনি।
তার জানাজায় লোকে লোকারণ্য। মানুষকে আর কত ভয় দেবেন, কত ভয় দিয়ে আটকে রাখবেন? আটকে রাখতে পারবেন না। মানুষের ধৈর্যের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে চট্টগ্রামের মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসছে, আগামীকালকে ঢাকা, পরশু সারা বাংলাদেশের মানুষ বেরিয়ে আসবে। ইউনূসের ধারাবাহিক সরকার বিএনপি সরকার, তো বিএনপি সরকারকে বলবো, আপনারা বহু সময় নষ্ট করেছেন, 3 মাস ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা ইউনূসের ধারাবাহিক আচরণ এখন পর্যন্ত দেখাচ্ছেন। আমি কোনো দল করি না, আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দেখেছি আওয়ামী লীগের আমলে আপনারা দেশে থাকতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের নামে হয়তো অনেক মামলা হয়েছে, আপনাদের নামে হয়তো ভুতুড়ে মামলাও হয়েছে, কিন্তু দেশে থাকতে পেরেছেন, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগের মানুষের, আওয়ামী লীগ যারা করে তাদের জীবন নরকে পরিণত করেছে ইউনূস সরকার। একটা ভিডিও আপনারা দেখেছেন, মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠতম পুত্র, বাংলাদেশ ক্রিকেট ক্যাপ্টেন, একটা ভিডিওতে তার বাবার সাক্ষাৎকার দেখেছেন, একদম নিঃস্ব রিক্ত হয়ে গেছে, তার বাড়িঘর পুড়ে, তার অর্থ সম্পদ লুট করে পথের ফকির বানিয়ে দিয়েছে এই ইউনূস সরকার। সেই ইউনূস সরকারেরই ধারাবাহিক সরকার চলছে এই মুহূর্তে বিএনপি সরকার। বিএনপি সরকারকে বলবো, 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। যদি বাঁচতে চান, যদি এই বাংলাদেশে থাকতে চান ভবিষ্যতে, এখনো সময় আছে, পরিবর্তন হন। আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দিন। এই যে চট্টগ্রামের যে দৃশ্য দেখলেন, এই বাঁধ ভাঙা শক্তি, আওয়ামী লীগের শক্তি, এটাকে কিন্তু কোনো বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। আজকে পুলিশ এই জানাজা স্থলে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, এরকম দাঁড়িয়েই থাকতে হবে। বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। চট্টগ্রামের রাজপথ যেন এক ইতিহাসের সাক্ষী হলো আজ। হাজারো মানুষের অশ্রুসিক্ত চোখ আর জয় বাংলা স্লোগানে বিদায় নিলেন বর্ষিয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দলীয় ভেদাভেদ ভুলে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় অনুষ্ঠিত এই জানাজা কি কেবলই একটি বিদায়, নাকি রাজনীতির নতুন কোনো ইঙ্গিত? আমি বলছি এটি রাজনীতির নতুন ইঙ্গিত, কারণ 3 মাস কিন্তু হয়ে গেছে। বারবার বলছি, আওয়ামী লীগাররা এখনো সহ্য করেছে, ইউনূসের 18 মাস সহ্য করেছে, আপনাদের 3 মাস সহ্য করছে, এখনো সহ্য করছে। কিন্তু আজকে প্রিয় নেতার জানাজায় কাউকে আটকে রাখা যায়নি। কিন্তু জেল জুলুম কোনো কিছুর ভয় না করে মানুষ কিন্তু রাজপথে নেমেছে। মানুষ রাজপথে নামবে, খুব বেশি দিন না, খুব শীঘ্রই রাজপথে নামবে। আমি খুব বেশি আর কথা বাড়াবো না। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবন আপনারা পত্র পত্রিকায় জানেন যে তার কতটা বর্ণাঢ্য জীবন, এমনকি তার শত্রু তার সম্পর্কে প্রশংসা করে। গতকাল এক সাক্ষাৎকার দেখছিলাম, কার যেন বা পত্রিকা পড়ছিলাম, যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যখন মন্ত্রী ছিলেন বা চাকরি বাকরি সংক্রান্ত যে তালিকা পাঠিয়েছেন, কে বা কারা কেউ তালিকা পাঠিয়েছেন, সেখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কে কোন দল, তার এলাকার মানুষ হলেই তিনি তার উপকার করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কখনো না করতেন না, কোনো কিছুতে না করতেন না। কাজেই এমন নেতাকে সামনে রেখে মানুষ প্রেরণা পাচ্ছে। হ্যাঁ, নেতাকে হয়তো একদিন সবাইকে বিদায় নিতে হবে। নেতার বয়স হয়ে গেছে, বয়সের কারণে তিনি বিদায় নিয়েছেন। এখানে বয়সের কারণে বলবো কতটুকু, তার চেয়ে বলবো তাকে জেলে বন্দি করে যে অত্যাচার করা হয়েছে। আপনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবনটা দেখুন না। তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায়, এই যে 2024-এর যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তিনি আর নির্বাচন করেননি। তার পুত্রকে, তার যে পরবর্তী কাজ, তার এলাকার জন্য যে কাজ, এলাকার যে জনসেবার জন্য যে কাজ, সেই কাজ ধারাবাহিকভাবে পালন করবার জন্য তার পুত্রকে দায়িত্ব দিয়েছেন। তার পুত্র সংসদ সদস্য হয়েছেন, নির্বাচন করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ কিন্তু 2024-এ আর নির্বাচন করেননি। তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে বলতে গেলে বলা যায় অবসর নিয়েছেন, এবং তিনি অবসর জীবনযাপন করছিলেন। 2024-এ অবসর জীবনযাপন কালে তাকে অক্টোবর মাসে অ্যারেস্ট করা হয়।
এবং অক্টোবর থেকে 2025-এর অগাস্ট পর্যন্ত তিনি যখন একদম মৃত্যু পথযাত্রী, তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়, তখন একজন মৃত্যু পথযাত্রীকে জামিন দেওয়া হয় এবং তার জীবন কিন্তু জেলখানাতে শেষ। তিনি আইসিইউতে ছিলেন এবং ওই জামিন না, এই জামিন মানে পৃথিবী থেকে বিদায়। তাকে যে এই যে কয়েক মাস বা 1 বছরের কাছাকাছি সময় তাকে যে জেলে রাখা হলো অন্যায়ভাবে অত্যাচার করে, এই জেলে রাখার কারণে তার মৃত্যু আরো ত্বরান্বিত হয়েছে। এই অবসর জীবনে হয়তো তিনি আরো কিছুদিন বাঁচতেও পারতেন, বাঁচা মরা আল্লাহর হাতে। কিন্তু তিনি যে একজন বীর মুক্তিযোদ্ধা, যে কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, এই ঋণ, এই বীর মুক্তিযোদ্ধার ঋণ আমি কিভাবে শোধ করব, কিভাবে আমরা শোধ করব? অথচ দেখুন, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, হত্যা মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে খালাস পেয়ে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য দম্ভ ভরে সংসদে বলেন যে জুলাই হয়েছিল বলে আজকে তিনি সংসদে আসতে পেরেছেন। এটিএম আজহার, আহা, কি বাংলাদেশ, কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ! আজকে মুক্তিযোদ্ধারা কত কষ্ট করছে, অথচ মুক্তিযুদ্ধ বিরোধীরা, সন্ত্রাসীরা মানে জঙ্গিরা বাংলাদেশে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে। এই দাপানো শীঘ্রই বন্ধ হবে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ আসলে আসবে, খুব শীঘ্রই আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ বিদেশে চলে গেছে। আওয়ামী লীগের সব মানুষ এখানে আছে। সামান্য কিছু শীর্ষ কেন্দ্রীয় নেতা অল্প কিছু জীবন বাঁচানোর তাগিদে তারা বিদেশে চলে গেছেন, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সব মানুষ, কোটি কোটি মানুষ আওয়ামী লীগের আছে। কাজে আওয়ামী লীগ আসছে, শাসক কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে না পান, এর পরিণাম ভালো হবে না। যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলবো না। একটা মৃত্যু, একটা জানাজা নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে, মাগফিরাত কামনা করে, একজন আমাদের বীর সেনানীর পরপারের জীবন সুন্দর হোক, এই প্রত্যাশায় রাখতে পারি। রাজ্যে দুটো খবর আপনাদের দেব। এক হচ্ছে রাজ্যের বেসরকারি যে সমস্ত কসাই খানাগুলো যেগুলো আছে, যেখানে গরু কাটা হতো, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু সরকারি লাইসেন্স প্রাপ্ত যেগুলো, সেগুলো রয়ে গেছে। এ সংক্রান্ত একটা খবর বেরিয়েছে, গরু এখন কাটা মোটামুটি বন্ধ। এই যে খবরটি, পশু বলি নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। খবরটা আমি কিয়দংশ পড়ছি। 1918 সালে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের পশু বলি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি উপযুক্ত শংসাপত্র ছাড়া ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা বলি দিতে পারবে না। কোনো পঞ্চায়েত সমিতি বা তার চেয়ারম্যান অথবা কোনো পশু চিকিৎসক যদি সার্টিফিকেট দেন যে 14 বছরের বেশি কোনো গরুর বয়স হয়েছে বা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, আঘাত, বিকৃতি, অন্য কোনো দুরারোগ্য ব্যাধির ফলে পশুটি স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটাকে বলি দেওয়া সম্ভব। এই বার্তা যারা প্রত্যাখ্যান করবেন তাদের জন্য, যারা ধরা পড়বেন তাদের জন্য 1 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, ওই 1 বছর সশ্রম কারাদণ্ড। নির্দেশিকা আরো বলা হয়েছে, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র দেওয়া হয়েছে সেটিকে শুধুমাত্র পৌর কসাইখানায় বা স্থানীয় প্রশাসনের তরফে নির্ধারিত কসাইখানায় বলি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে প্রকাশ্য বলি দেওয়া বন্ধ। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধান কার্যকর করার জন্য পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির তরফে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, কোনো সরকারি পশু চিকিৎসক বলি দেওয়ার স্থান ঘুরে দেখতে চাইলে তাকেও
বাধা দিতে পারবে না। নির্দেশিকায় আরো বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে ওই যেটা বলো 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে, সশ্রম কারাদণ্ড এবং জরিমানা। অর্থাৎ এখন থেকে প্রথম হলো কসাইখানাগুলো বন্ধ হয়ে গেল প্রাইভেট, আর দ্বিতীয় হচ্ছে ওই জবাই, ওটাও বন্ধ, আর প্রকাশ্যে গরু কাটাও বন্ধ। শুধুমাত্র ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যে সমস্ত গরুগুলো বার্ধক্যজনিত রোগে ভুগছে বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, 14 বছরের বেশি বয়স, মোষ বা গরু যাই হোক না কেন, 14 বছরের নিচে তো কাটা যাবেই না। অর্থাৎ গরুর মাংস, আপনারা যারা বলতেন যে গরুর মাংস বিক্রি করে ভারতবর্ষ কোটি কোটি টাকা রোজগার করে, একেবারেই বাজে কথা, একদম বাজে কথা। গরুর মাংস বিক্রি করে ভারত সরকার পয়সা নেয় না, মানে গরুর মাংস বিক্রি করে না বিদেশে, যায় অন্য দেশ থেকে, চীন, মায়ানমার এই সমস্ত জায়গা থেকে যায়। অনেক সময় ভারতীয় ছাপ মেরে তারা দিয়ে দেয়। যেমন পাকিস্তানের পণ্য মেড ইন ইন্ডিয়া বলে বিক্রি হয় বিদেশে, মেড ইন পাকিস্তান বলে বিক্রি হয় না, তাহলে লোকে কিনবে না। ওই রকম গরুও ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া বলে লেখা হয়ে থাকে। আপনারা ভাবেন যে এটা বোধহয় ভারতীয় গরুর মাংস। ভারত কিন্তু গরুর মাংস বিক্রি করে না, কারণ আমাদের দেশ হচ্ছে সনাতনীদের দেশ, এখানে গোমাতাকে আমরা পুজো করি। সুতরাং এটা একটা ভ্রান্ত ধারণা, আজকে এটা আমি সম্পর্কে নিশ্চিত হয়েছি। আর দ্বিতীয় আর একটা খবরে যাব, সেটা হচ্ছে বিদেশিদের মধ্যে এদেশে অপরাধের শীর্ষে বাংলাদেশ। দেখে নিন, মানে সারা বিশ্বে আপনারা এত নাম করে ফেলেছেন না, মানে আমি আর কি বলবো। এখন এটা যে খবরটা যেটা বেরিয়েছে, বিদেশিদের মধ্যে এদেশে অপরাধের শীর্ষে বাংলাদেশিরা, সেখানে লিখছে এদেশে অপরাধ করা বিদেশিদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সব থেকে বেশি বলে জানালো জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে গোটা দেশে বাংলাদেশের মোট 3,091 জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে এদেশে অভিবাসন নীতি ভাঙার অভিযোগ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্য থেকে তাড়ানোর পক্ষে সওয়াল করে চলেছেন। এই পরিস্থিতিতে এই পরিসংখ্যান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে 2024 সালে বিদেশি নাগরিকরা এদেশে মোট 2,544টি অপরাধ সংঘটিত করেছেন। তার মধ্যে 992টি ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গে। বাংলার পরে রয়েছে মহারাষ্ট্র 386। পশ্চিমবঙ্গে 2024 সালে যে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে 976 জন ধরা পড়েন অভিবাসন আইন এবং পাসপোর্ট আইন ভাঙার অভিযোগে। মাদক পাচারের দায়ে রাজ্যে ধরা পড়েন 6 জন বাংলাদেশি নাগরিক। পরিসংখ্যান বলছে গোটা দেশে অভিবাসন আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 1,676 জন বাংলাদেশি। এছাড়া ডাকাতির ঘটনায় 1 জন ও জালিয়াতির অভিযোগে গোটা দেশে 206 জন বাংলাদেশি নাগরিককে এই বছরই গ্রেপ্তার করা হয়। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন 125 জন। এই সংখ্যার নিরিখে এদেশে বাংলাদেশিদের পরই অপরাধের তালিকায় রয়েছে নাইজেরিয়ার বাসিন্দারা। গোটা দেশে 509 জন নাইজেরীয় ধরা পড়েছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে নেপাল ও মায়ানমারের নাগরিকেরা। মায়ানমারের 115 জনের বিরুদ্ধে অভিবাসন আইন ভাঙার অভিযোগ উঠেছে। এখন এই যে আরো খবর আরো আছে, আরো বড় আছে। আর একটা খবর পড়ে দিই। বাংলাদেশের 20টি ছেলে মেয়ে ফিরলো, আমরা দেশে ফিরিয়ে দেওয়া হলো। বাংলাদেশের 20টি ছেলে মেয়ে ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশে। বলছি না, খবরে আজকে ভর্তি। দালাল ধরে, এই দালাল মারফত এসেছিল, দালাল ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন বাংলাদেশের বাগেরহাট, খুলনা
নড়াইল এবং যশোর জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। নাবালক শিশু সন্তান নিয়ে জেলে যেতে হয়েছিল তাদের। বাবা মায়েদের কারাবাসের মেয়াদ শেষ না হলেও সন্তানেরা পরে ছাড়া পেয়ে বিভিন্ন হোমে ছিল। বুধবার তেমনই 13টি মেয়ে 7টি ছেলেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরানো হচ্ছে। এদিন সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই 20 জন ছেলে মেয়েকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের তুলে দেওয়া হয়। বেনাপোল থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে 3টি মানবাধিকার সংগঠন বাচ্চাগুলিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। তো বাংলাদেশ এত আপনার এই সমস্ত ক্রাইমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বিদেশেও আপনাদের প্রচুর এইরকম সমস্যা দেখা দিচ্ছে। আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বা ভারতের নাগরিক যারাই যাচ্ছে তাদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা তো একটা মানে ভালো জীবনের জন্যই তো আপনারা বিদেশে যাচ্ছেন, যে দেশের থেকে একটা উন্নত জীবনের জন্য আমি যাচ্ছি। তা যে দেশে যাচ্ছেন সেই দেশের নিয়মটা পালন করুন না এবং কাজকর্ম করুন, সুখে থাকুন। আপনাদের এই যে ধর্মান্ধতা আর আপনাদের এইগুলো আর এই চুরি বাটপাড়ি এগুলোকে যদি আপনারা ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মতো সুখী কিন্তু অন্য বিশ্বের অন্য কেউ হবে না। কিন্তু কে কার কথা শোনে? বাংলাদেশি আর পাকিস্তানি এরা দলে দলে ডিপোর্টেড হচ্ছে। শুধু কি ভারতবর্ষ পুশব্যাক করবে? এই যে আমি বারবার বলতাম না, এই যে SIR যেটা হয়েছে, SIR এর পরে দেখবেন দুম করে প্রায় 70-72 লক্ষ লোক আপনার দেশে বেড়ে যাবে। ও পুশব্যাক করবেই, ভারতবর্ষ পুশব্যাক করবেই। এখন 3টে সীমান্ত হয়ে গেছে, 3টে সীমান্ত দিয়ে এখন বিহার দিয়ে করবে, আসাম দিয়ে করবে, পশ্চিমবঙ্গ দিয়ে করবে, 3টে সীমান্ত দিয়ে আপনার ঢুকিয়ে দেবে, নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে, বা কিছু করার নেই, রাতের গভীর রাতে ছেড়ে দেবে। এত বড় সীমানা পাহারা দেওয়ার মতো ক্ষমতা মানে লোকবল কিন্তু বিজিবি নেই, ফলে কত লোক লাগাবে? আর 24 আওয়ার্স মানে x7 এটাকে ডিউটি লাগানোও খুব মুশকিল, অনেক লোক বল লাগে। তো এই বাংলাদেশের মানুষের সম্পর্কে বলতে গেলে খারাপ লাগে, কিন্তু এতে বাংলাদেশের মানুষেরা যা করছেন তাতে বাংলাদেশের আপামর জনসাধারণের মাথা নিচু হয়ে যাচ্ছে। এটা আপনারা নিজেদের বিপদ ডেকে আনছেন, দেশের বিপদ ডেকে আনছেন, আর আপনাদের পাসপোর্টের মান ক্রমশ আস্তে আস্তে নামছে।